মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে কেউ একটু ছাড় দিলেই প্রতিপক্ষ ধেই ধেই করে বলবে, আমরা জিতে গেছি, ওরা আত্মসমর্পণ করেছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধান করা আমেরিকার কাজ নয়। স্বেচ্ছাচারিতা ও জেদের রাজনীতি দিয়ে দেশ চলে না। 15ই ফেব্রুয়ারি নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে দেশ একটা অচলাবস্থা তৈরি হয়েছিল। আওয়ামী লীগ ও বিএনপি কেউ কোনো রকম ছাড় দিতে চায়নি, কারণ কেউ একটু ছাড় দিলেই প্রতিপক্ষ ধেই ধেই করে বলবে, আমরা জিতে গেছি, ওরা আত্মসমর্পণ করেছে। এর মাঝে 31 অক্টোবর 1994 দুই দলের দুই উপনেতার মধ্যে 1.5 ঘন্টা বৈঠক হলো। কিন্তু এইসব বৈঠকে তো আর মীমাংসা হয় না, কেননা সিদ্ধান্ত নেন দলের সভানেত্রীরা। এর মাঝে কমনওয়েলথের মহাসচিব চিফ আমেরিকা অনিয়াকু তুলিয়াতির প্রস্তাব দিলেন। 26 সেপ্টেম্বর 1994 মহাসচিবের মধ্যস্থতায় সংলাপের বসতে দুই নেত্রী রাজি হলেন। কয়েকদিন পরেই খালেদা জিয়া উল্টো সুরে কথা বললেন। 1 অক্টোবর 1994 মানিক মিয়া এভিনিউতে এক জনসভায় তিনি বললেন, বিরোধী দলের দাবি ও প্রস্তাব অসাংবিধানিক। 26 জানুয়ারি 1995 শেখ হাসিনা জাতীয় সংসদ বিলুপ্ত করার দাবি জানান। 27 এপ্রিল 1995 বিচারপতি AKM সাদেক প্রধান নির্বাচন কমিশন নিযুক্ত হন। 20 মে আওয়ামী লীগ নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে এবং প্রধান নির্বাচন কমিশনের অপসারণের দাবি করে। এদিকে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির পরোক্ষ সহযোগিতায় হাত বাড়ায়। আসন্ন নির্বাচনকে নিয়ে দলের সমর্থন বাড়ানোই ছিল উদ্দেশ্য। 26 জুন 1995 এরশাদ অস্ত্র মামলা থেকে খালাস পেয়ে যান। 1995 সালের 2 জুন থেকে বিরোধী দলের 32 ঘন্টার হরতাল শুরু হয়। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র সচিব রবিন রাফেল 4 জুন ঢাকায় আসেন। 5 জুন তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। 7 জুন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে রবিন রাফেল বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান করা আমেরিকার কাজ নয়। 16 সেপ্টেম্বর বিরোধী জোটগুলোর যুগপৎ 72 ঘন্টার হরতাল ডাকে। শেখ হাসিনা 23 সেপ্টেম্বর এক বিবৃতিতে বিদেশি রাষ্ট্রগুলোকে অনুরোধ করেন তারা যেন বিএনপি সরকারকে কোনো রকমের সাহায্য না করে। 25 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল। আওয়ামী লীগ সহ প্রধান বিরোধী দলগুলো এই সভা বয়কট করে। 16 অক্টোবর বিরোধী দলগুলো 96 ঘন্টা যুগপৎ হরতাল আহ্বান করে। অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর জেনারেল স্যার লিলিয়ান স্টেফেন ঢাকায় আসেন অক্টোবরে। তার সমঝোতার প্রয়াসও কাজে আসেনি। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের উদ্যোগও ব্যর্থ হয়। 18 অক্টোবর প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটি কাণ্ড করে বসেন। তিনি রাজনীতিতে প্রায় পরিত্যক্ত জাসদের একাংশের সভাপতি শাহজাহান সিরাজকে প্রতিমন্ত্রী নিয়োগ করেন। 11 নভেম্বর বিরোধী দলের টানা 6 দিনের হরতাল শুরু হয়। 9 ডিসেম্বর আবার শুরু হয় টানা 72 ঘন্টার হরতাল। এই ডালমডলের মধ্যে বিএনপি সরকার 1996 সালের 15 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ফেব্রুয়ারি নির্বাচনের বিরোধী 3 জোট ও জামাতে ইসলামের অনেক প্রার্থী হয়েছিলেন। পরে নিজ নিজ দলের সিদ্ধান্তের তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাংলাদেশের উন্নয়ন পরিষদ এক প্রাক নির্বাচনী জরিপে দেখায়, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও সবার কাছে গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি না হলে আসন্ন নির্বাচনে ভোটদানের হার হবে 7%-এরও কম। 15 ফেব্রুয়ারির আগেই অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। এদের সংখ্যা ছিল 44। এরা সবাই বিএনপি টিকিটে প্রার্থী হয়েছিলেন। 15 ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সরকার আগাম প্রক্রিয়া জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র চাই বাংলাদেশ পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র গ্লিন ডেভিস বলেন, এটা ঠিক যে একদলীয় নির্বাচনের মাধ্যমে সাধারণত সবার পূর্ণ অংশগ্রহণ ভিত্তিক গণতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটে না। আওয়ামী লীগের সভানেত্রী 5 ফেব্রুয়ারি 1996 বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 14 ও 15 ফেব্রুয়ারি 48 ঘন্টা লাগাতার হরতালের আহ্বান জানান। তিনি আরও বলেন, 13 ফেব্রুয়ারি রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করা হবে এবং 15 ফেব্রুয়ারি হবে গণকারফিউ। 12 ফেব্রুয়ারি ঢাকার সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের এক যৌথ সমাবেশে 15 ফেব্রুয়ারি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগের দিন তারা কিছু সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে রাখেন এবং 15 ফেব্রুয়ারি নির্বাচনে কর্মচারীদের কোনো দায়িত্ব পালন করবেন না বলে ঘোষণা দেন। নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশন বিচারপতি AKM সাদেক নিজেও হতাশা প্রকাশ করেন। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে 10%-এর বেশি ভোটার ভোট দিতে যাবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে একটি প্রস্তাব তোলা হয়। প্রস্তাবে বলা হয়, 15 ফেব্রুয়ারি নির্বাচন বৈধ হতে পারে না, কেননা প্রধান বিরোধী দলগুলো এই নির্বাচন বর্জন করেছে। বিবিসি টেলিভিশনের ওয়ার্ল্ড সার্ভিসে 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশের নির্বাচনের উপর একটি সচিত্র প্রতিবেদন প্রচার করে। রিপোর্টে বলা হয়, নির্বাচনটি ছিল বিতর্কিত এবং বিরোধী দলের কর্মসূচির কারণে
নির্বাচনের উপর ব্যাপক প্রভাব পড়েছে। ভোট দেওয়ার হার বড়জোর 10% হবে। ঢাকা থেকে ডেভিড লয়েনের পাঠানো এই প্রতিবেদনে বলা হয়, বিএনপির কর্মীরা অনেক জাল ভোট দিয়েছেন। সরকারের পক্ষ থেকে ব্যালট বাক্স ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। ডেভিড লয়েনের রিপোর্টে আরও বলা হয়, ভোট কেন্দ্রে ভোটের উপস্থিতি ছিল না বললেই চলে। ক্যামেরা দেখে দ্রুত লোক এনে লাইন ভরানো হয়েছে। বিএনপি বা বেগম খালেদা জিয়ার সঙ্গে এই সময়ে যাদের দহরম মহরম ছিল, পরিস্থিতি পাল্টে যাওয়ার তারা অনেকেরই সুর বদলে ফেলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং কাজী জাফর আহমেদ 15 ফেব্রুয়ারি সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বলেন, দেশবাসী বেগম খালেদা জিয়ার প্রহসনমূলক নীল নকশা নির্বাচন প্রত্যাখ্যান করিয়াছে। অধিকাংশ প্রার্থীরা পলায়ন করিয়াছে। নির্বাচনের প্রতিবাদে সমগ্র দেশবাসী বিক্ষিপ্ত। এমতো অবস্থায় এই নির্বাচনের কোনো বৈধতা নাই। আগামী কয়েকদিনের মধ্যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বেগম খালেদা জিয়ার পতন সুনিশ্চিত করার জন্য তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান। সুপ্রিম কোর্টের আইনজীবীরা নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল নিয়ে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তির আইনগত বৈধতা ও গ্রহণযোগ্যতা না থাকার অভিযোগ এনে তা পুড়িয়ে দেন। রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস রাজনৈতিক সংকট দূর করার লক্ষ্যে 10 মার্চ 1996 প্রধান রাজনৈতিক দলগুলোর বঙ্গভবনে আলোচনার আহ্বান জানান। সংসদে প্রতিনিধিত্বকারী সব দলগুলোকে আলাদাভাবে বৈঠকের সময় ঠিক করে নেতাদেরকে চিঠি দেওয়া হয়। 13 মার্চ বিরোধী রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির চিঠির জবাব দেয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাত অভিন্ন ভাষায় জানিয়ে দেয়, 15 ফেব্রুয়ারি নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সম্পর্কিত কোনো আলোচনা সফল হবে না। গণফর্মের ডক্টর কামাল হোসেন একটি চিঠিতে বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংবিধানের 106 অনুচ্ছেদের বিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে পরামর্শ নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসন ভেঙে পড়েছিল। প্রজাতন্ত্রের কর্মকর্তা সমন্বয় পরিষদ 15 ফেব্রুয়ারি নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবির প্রতি সমর্থন জানায়। 24 মার্চ তারা সচিবালয়ে একটি সাধারণ সভা করে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় আওয়ামী লীগের স্থপত জনতার মঞ্চে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করে। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলনের নেতৃত্ব দেন সরকারি সচিব মঈনুদ্দিন খান আলমগীর। একই দিন 28 জন অবসরপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব এক বিবৃতিতে 71 সালের মতো নিজেদের বিবেকের প্রতি সাড়া দিয়ে জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান। 25 মার্চ আয়োজিত স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী আবদুল্লাহ আলমুতি শরফুদ্দিন ও কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে অনুষ্ঠানে যাননি। আন্দোলনের মুখে ভোটারবিহীন নির্বাচনে গঠিত জ্যেষ্ঠ জাতীয় সংসদ 26 মার্চ 1996 গভীর রাতে সংবিধানের 13 সংশোধনী বিল পাশের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহীত হয়। সচিবালয়ে সর্বাত্মক অসহযোগিতা শুরু হয়ে গিয়েছিল। 27 মার্চ বিসিএস সমিতির সভাপতি ফারুক সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তারা সিদ্ধান্ত নিয়ে সদল বলে বঙ্গভবনে দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানান। অবশেষে দীর্ঘ 25 মাসের সরকার বিরোধী আন্দোলনের একটি সমাপ্তি ঘটল। 30 মার্চ 1996 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান এবং রাষ্ট্রপতিকে জাতীয় সংসদ বাতিল করার পরামর্শ দেন। এরপর রাষ্ট্রপতি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরে যাওয়ার প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করেন। 30 মার্চ আওয়ামী লীগের সভানেত্রী জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দেন। ভাষণে তিনি তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, গণতান্ত্রিক সমাজ, রাজনীতির চর্চা ইত্যাদি সম্পর্কে অনেক কথা বলেন। তার ভাষণের কিছু অংশ এখানে সংক্ষেপে তুলে ধরা হলো। সংবিধানের 7ম অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই লক্ষ্য অর্জনের জন্য জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এবং নিরাপদে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করাই আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। তাই দেশের এই সংকটময় মুহূর্তে জনগণের প্রতি আমার আহ্বান, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার যে কোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধ করা সকল নাগরিকের দায়িত্ব। 3 এপ্রিল 1996 সালে প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান 10 জন উপদেষ্টা নিয়োগ করেন। এদের মধ্যে ছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ শামসুল হক, শেখ গুপ্তা বখত চৌধুরী, এজেডএম নাসির উদ্দিন, মেজর জেনারেল আব্দুর রহমান খান, ডক্টর অলিউল্লাহ আহমেদ, ডক্টর ওয়াহিদুর রহমান, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সৈয়দ মঞ্জুর এলাহি, ডক্টর নাজমা চৌধুরী ও ডক্টর জামিলুর রেজা চৌধুরী।
8 এপ্রিল পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ আবু হেনাকে প্রধান নির্বাচন কমিশনার এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রাজ্জাককে নির্বাচন কমিশনের সচিব নিয়োগ করা হয়। 11 এপ্রিল এক বিবৃতিতে মওদুদ আহমেদ বলেন, বাংলাদেশকে জাতীয় পণ্যের বাজারে পরিণত করা, গঙ্গার পানি আনতে ব্যর্থতা, বরাক নদীতে বাঁধ নির্মাণের বাধা না দেওয়া ও পুশিনের ব্যাপারে ভারতের সঙ্গে যুক্ত ইশতেহারে সই দেওয়ার পর বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তির দাবিদার হওয়ার বক্তব্য মানায় না। মওদুদ এ সময়ে এরশাদ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে খালেদাকে রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন। খালেদা না এরশাদ, কে বেশি জাতীয়তাবাদী, এ নিয়ে দুই দলের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। মওদুদ আবারও প্রমাণ করলেন, যখন যার নুন খান তখন তিনি তার। বেগম খালেদা জিয়াকে গোলাম আজমও আক্রমণ করতে কসুর করেনি। 4 জুন 1996 এক বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাচারিতা ও জেদের রাজনীতি দিয়ে দেশ চলে না। গত 5 বছরে ক্ষমতাসীন নেত্রীর জেদের কারণে দেশ এত অশান্ত, হানাহানি ও হাজার হাজার কোটি টাকা সম্পদের অপচয় হয়েছে। এই 5 বছরে তাদের দুর্নীতি, লুটপাট ও অন্যায়ভাবে প্রশাসনকে ব্যবহারের বিচার জনগণ একদিন করবে। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।